আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সেল টিভির প্রতিদিনের অনুষ্ঠান, সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখছেন আপনারা। সংবাদ শিরোনামে আমি সঞ্চালনে আছি মাহবুব আলম মিলন। আর আজকে সংবাদ বিশ্লেষণে আছেন বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ রহিম, রোটারিয়ান এম এ রহিম। রহিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, অনিবার্য কারণবশত আজকে অনুষ্ঠানটি একটু দেরিতে আমাদের করতে হচ্ছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। প্রতিদিনের নয়, আজকেও পরিকল্পনা আছেন অনুষ্ঠান পরিকল্পনা শেখ নবীর ইসলাম। আজকে যা সৌজন্য অনুষ্ঠানটি হচ্ছে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের বশিকপুর মধ্যবাজার লক্ষ্মীপুর এই প্রতিষ্ঠানটি অনেক দূরে, আগে বৃহত্তর নোয়াখালীর সুদূর থেকে আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য সেল টিভির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাই এত দূর থেকে যে তারা সহযোগিতা দিচ্ছে। আচ্ছা রহিম ভাই, আমি প্রথমেই পত্রিকা হাতে নিচ্ছি। জাতীয় পত্রিকা কালের কণ্ঠ। আমাদের পত্রিকা তিনটি এসছে আজকেও যথারীতি, সিলেটের ডাক, স্থানীয় দৈনিক, সিলেট বাণী। আর তিনটি পত্রিকারই আমি শিরোনাম পড়ব আর অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো গুরুত্বপূর্ণ খবরগুলোর উপর। আর পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 30 জুন 2026, 16 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 14 মহরম 1448 হিজরি। প্রথমেই যে খবরটি পড়ব, কর ছাড় দিয়ে অর্থ বিল পাস, যে খাতে পরিবর্তন, আজ পাশ হবে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ বাস্তবায়ন, প্রধানমন্ত্রী। সারা দেশে মাধ্যমিক বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেছেন। লাতিন ইউরোপের সঙ্গে লড়াই আফ্রিকারও। মেসি আমাকে ভুল প্রমাণ করেছে, থিয়েরি আরি। থিয়েরি আরি একজন বিশ্লেষক ফুটবলের। উনি বলেছেন যে আমি জীবনে অনেক অসাধারণ ফুটবলারের সঙ্গে খেলেছি, অনেক প্রতিভা খুব কাছে থেকে দেখেছি, কিন্তু লিওনেল মেসিকে যতটা কাছে থেকে দেখেছি তাতে বুঝেছি মানুষ ওকে যতটা প্রতিভা মনে করে তার চেয়ে সে অনেক বেশি। মেসিকে ধন্যবাদ সুন্দর একটি মুক্তি করার জন্য। আমরা থিওরি তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের অত্যন্ত একটি ভারাক্রান্ত খবর, বহুমাত্রিক শিল্প স্রষ্টা মোস্তফা মনোয়ার এর প্রয়াণ। অত্যন্ত প্রতিযোগিতা একজন শিল্পী ছিলেন। ডক্টর আব্দুল সত্তার লিখেছেন, শিল্পাঙ্গনে যাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তাদের অন্যতম ছিলেন শিল্পী মোস্তফা মনোয়ার। আসলে এই ধরনের শিল্পীর জায়গা আমরা পূরণ করার কিন্তু আর অনেক শূন্যতা পূরণ করা হবে না। খুবই একজন প্রতিযোগ্য শিল্পী ছিলেন। আরেকটি খবর জাতীয় পত্রিকায় এসেছে, সিলেটের খবরই এটা। এনআইডির এক ভুল সংশোধনে 5 বছর পার ব্রিটিশ বাংলাদেশির। একটি মাত্র ভুল, জন্ম 1978, করা হয়েছে 1987। 5 বছরের কমিটিতে এই এত 5টা বছর এই সংশোধনী করতে করতে তার জীবনটা হেরফের হয়ে গেছে আর কি। আরো খবর, জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব। নতুন চেয়ারম্যানকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তার বলিষ্ঠ নেতৃত্বে আগামী বছর এনআরবি ভালো কাজ করবে, আমরা আশা প্রকাশ করছি। সংসদে সড়ক মন্ত্রী, কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় বেশি। এ ব্যাপারে যেহেতু আপনি জনপ্রতিনিধি ছিলেন, এই ধরনের যে একটা বাংলাদেশে প্রথম যে কর্ণফুলী টানেল যেটা তৈরি হলো, এখানে মন্ত্রী বলছেন, সড়ক মন্ত্রী, স্বয়ং সড়ক মন্ত্রী বলছে আয়ের চাইতে ব্যয় বেশি। এটা বিশ্লেষণ কি? আয়ের চেয়ে ব্যয় বেশি উনি বলেছেন, ব্যয় তো বেশি হওয়া ঠিক না, যেহেতু বিগত গভর্নমেন্ট এটা তৈরি করে ফেলছেন। আর এটা একটা খুব ঐতিহ্যবাহী একটা হয়েছে, বা বাংলা এশিয়ার মধ্যে একটা নামি দামি একটা টানেল। তো এটা যেভাবেই হোক, দিস ইজ দ্য ফার্স্ট প্রজেক্ট বাংলাদেশ মানে নদীর নিচ দিয়ে। আমরা চাইবো যে এটা বলেছেন, কিন্তু যেভাবেই হোক বর্তমান ফিজিবিলিটি স্টাডি করে যাতে ব্যয়টা কমানো যায়, আয় বৃদ্ধি করা যায়, তার ব্যবস্থা করাটাই উত্তম। যেহেতু এটা একটা কাঠামো তৈরি হয়ে গেছে, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে রহিম ভাই, জিনিসটা তো 1 বছর 2 বছর 5 বছর 10 বছরের জন্য এটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে নেওয়া যখন হয়ে গেছে, এবং মন্ত্রী যখন হিসাব বিকাশ পেয়েছে যে আয় থেকে ব্যয় বেশি হচ্ছে, তাহলে আয় কিভাবে বাড়ানো যায় আর ব্যয় কমানো যায় সেটার ব্যবস্থা নিলেই
এই ধরনের লেখা আর আসবে না পত্রিকায়। আগামী দিনে এই ব্যবস্থাটা করা উচিত আর কি। এটা আমরা চাইবো, যেহেতু জনগণের টাকা এই মানে ইয়েটা হয়ে গেছে। আর নদীর উপর দিকে নিলেও একটা অসুবিধা আছে, ওই যে জাহাজ নৌ চলাচলে বিঘ্ন ঘটে, বিদায়ী ব্যয়বহুল হলেও এই ধরনের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আর একটি দেশের খবর, ঘোষণা আজ সংকোচনমূলক মুদ্রানীতির পথে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নতুন একটি নীতিমালা আসছে, সংকোচনমূলক মুদ্রানীতি। এখানে একটু খবরের দিক তুলে ধরা হয়েছে, বেশ সাশ্রয়ী ভাবে আর কি। জি, এখানে কয়েকটা জিনিস তুলে ধরা হয়েছে। নীতি সুদ হার 10%, অপরিবর্তিত থাকতে পারে এটা। মূল্যস্ফীতি এখন 9-এর উপরে, বড় বাজেট ও প্রণোদনায় বাড়তে পারে অর্থ প্রবাহ। উচ্চ সুদে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমে 4.75%, 7.5% মূল্যস্ফীতি, 6.5% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য। এটা বিশাল একটা হিসাব নিকাশের ব্যাপার। এটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে করা হয়েছে। আর একটা বিষয় দেখেন, ওই যে এটা বলা হয়েছে উচ্চ সুদে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি 4.75, এটা রাষ্ট্র একটা উৎসাহমূলক কাজে লাগবে। ভালো, বিভিন্ন ইনকাম সেক্টরে সুন্দর একটা বিশ্লেষণ করেছেন কথাটি। কালের কণ্ঠের ফটোকার্ড নিয়ে প্রতারণা, থানায় জিডি। একটি খবর যেহেতু আমাদের মূল খবর আসছে, কর ছাড় দিয়ে অর্থ বিল পাস এই বছরের 25-26-এর অর্থ। ধন্যবাদ মিলন ভাই। কর ছাড় দিয়ে অর্থ বিল পাস, দেখেন আজকে কিন্তু বছরের শেষ দিন, যেটাকে বলে মানে অর্থ বছরের ইয়ার এন্ডিং। এই দিনে আজকে জাতীয় সংসদে, আমাদের মহান জাতীয় সংসদে বিল পাস হবে, অর্থ বিল পাস হবে। অনেক যাচাই বাছাইয়ের পরে যেহেতু করটা রেয়ার দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, এটা জনগণের জন্য খুবই উপকারী এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর। সব মিলিয়ে এই যে ব্যয়বহুল বিশাল একটি বাজেট উত্থাপন করা হয়েছে, আমরা চাইবো এটা চ্যালেঞ্জিং বাজেট এবং সত্যিকার অর্থে ষোলো আনা যাতে সারা দেশব্যাপী আগামী অর্থ বছরে এই বাজেট জনকল্যাণে ব্যয় হয়, সঠিক বাস্তবায়ন হয়, এটাই দেখার বিষয়। আপনি বলেছেন যে বিশাল বাজেট। সংসদে বাণিজ্য মন্ত্রী আমাদের সিলেটের 1 আসনের এমপি ডক্টর খন্দকার মুক্তাদির হোসেন এটা সম্ভাবনার কথা বলেছেন। এই মানে বিরাট এই যে বাজেট, এই বাজেট কিভাবে ইমপ্লিমেন্ট করলে এটা সম্ভাবনা হবে, তাকে সুন্দর ব্যাখ্যা দিয়েছে। না, মুক্তাদির সাহেব আমাদের যে সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রী, উনি চমৎকার অত্যন্ত স্টাডি করে মূল্যায়ন করেছেন। স্টাডি বলে আমার মনে হয় অর্থমন্ত্রী তো ব্যাখ্যাটা দিয়েছেন। যদি ওনার এই ব্যাখ্যা অনুপাতে যদি কাজটা করে যেতে পারে, এই ধরনের বড় বাজেটও বাংলাদেশের জন্য কোনো অঘটন ঘটবে না আমরা মনে করি। সেটাই, সেই পথেই সরকার সাকসেসফুল হোক, সেই প্রত্যাশা আমাদের। শেষ পৃষ্ঠার কিছু খবর আমরা বিশ্লেষণ শুনবো। বিশ্লেষণের আগে কিন্তু খবরগুলো পড়িয়ে নিচ্ছি। প্রার্থী বাছাইয়ে চ্যালেঞ্জ বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে। বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি, কিন্তু প্রার্থী বাছাই চ্যালেঞ্জ বিএনপির। প্রার্থী বাছাই চ্যালেঞ্জ আছে, কারণ বিএনপি তো বিশাল একটি সংগঠন, মাঠ পর্যায়ে তার অনেক নেতা কর্মী আছেন, এই জন্য একজনকে বাছাই করা একটা চ্যালেঞ্জিং বিষয়। তবুও যেহেতু এতদিন পরে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী উপজেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত নেবেন, না নিলে এর মাসুল দিতে হবে। চ্যালেঞ্জ এই জন্য বলা হচ্ছে। আসলে প্রার্থী থাকবে 50 জন, একটা ইউনিয়ন পরিষদের মতো জায়গাতে দেখা যায়, সেখানে নিবে হচ্ছে একজনকে বাছাই করতে হবে। এটা কিন্তু বিভিন্ন দিক বাছাই করতে হবে, যার জনসম্পৃক্ততা, এলাকার যার ইমেজ আছে, এবং দলেও ত্যাগী, সব দিক বিবেচনা করে এগুলা কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা হবে ইনশাল্লাহ। এত চ্যালেঞ্জ, দুর্ঘটনা, এর ভিতরে একটি আশার খবর আছে জনগণের জন্য, একটি ভালো খবর বলবো। আলোয় ফেরার গল্প লিখছে বসুন্ধরা আই হসপিটাল। প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা 100 দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত রোগীর বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা পেয়েছেন 40,000-এর বেশি মানুষ। বিনামূল্যে চোখের অস্ত্রোপচার হয়েছে 6,068। এই যে বসুন্ধরা আই হসপিটাল যে মহৎ একটা উদ্যোগ নিয়ে বসুন্ধরা ব্যবসায়ী কাজের পাশাপাশিতে মানব কল্যাণমূলক যে তাদের এই প্রচেষ্টা, এটাকে আমরা ধন্যবাদ জানাই। বসুন্ধরা আই হসপিটালে এই যে আমাদের যে বয়স্ক ব্যক্তির চাপাইনবাবগঞ্জের যে চিকিৎসা করে উনাকে অন্ধজনের দেহ আলো উনি যে আজকে দেখতে পাচ্ছেন, এটা আসলে বিরল। আমি ঘটনাটিকে একটু বলি রহিম ভাই। ভদ্রলোক হচ্ছে চাপাইনবাবগঞ্জ একটি গ্রামে, এখানে আই হসপিটালের একটি গ্রুপ গিয়েছিল স্থানীয়ভাবে দেখার জন্য। সেখানে দেখি এই ভদ্রলোক এই বয়সে সে তার নাতি নৌসাকে
দেখতে পারেনি, চোখের আচ্ছা। আলো নাই। এই জিনিসটা জানার পরে তাকে ওখানে প্রাইভেট একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে ঢাকায় নিয়ে এসে আসছে। থাকা খাওয়া ব্যবস্থা দিয়ে চোখের আলো দিয়ে তারপরে এখান থেকে বিশাল একটা কর্মযজ্ঞ করেছে তারা। না, ধন্যবাদ। এটা আসলে চক্ষু চিকিৎসার বেলায় বেসরকারি সেক্টরে অনেক, যেমন আমার রুটার ইন্টারন্যাশনাল করে প্লাস যাচ্ছে। আরো অনেক ইয়ে করা হয়েছে, অনেক সেবামূলক সংগঠন এই কাজ করে যাচ্ছেন। এখন সত্যিকার হতে মাঠ পর্যায়ে বেশি রুগীও পাওয়া যায় না, সবাই মোটামুটি চিকিৎসা, এই যে আই হসপিটালের বেলায় সবাই চিকিৎসা পাচ্ছেন। আসলে সরকারি hospital প্রাইভেট হাসপাতালগুলো সারা বাংলাদেশে কিন্তু কিছু কিছু মানবিক কাজ করে যাচ্ছে, কিন্তু বসুন্ধরার এই আই হসপিটালকে একটু একটু ব্যতিক্রম। একটা বিশাল, অবশ্যই তাদের তাদের তো পর্যন্ত তারা দেখেন ৬,০৬৮ জন অস্ত্রোপচার হয়েছে, বিশাল একটা কর্মযজ্ঞ করেছে তারা। এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাক, আমরা তার প্রতি আল্লাহ, মহান আল্লাহর ব্যাপারে আমরা দোয়া করি। আমরা সমৃদ্ধি কামনা করি ভবিষ্যতে। আরো খবর, উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি, 5 জেলায় বন্যার সংখ্যা, বন্যা পরিস্থিতি। ভারতের উজান ঢলে তেমন কিন্তু বাংলাদেশে বৃষ্টি নাই, কিন্তু পাহাড়ি ঢলে অর্থাৎ উজানের ঢলে এসে বন্যার আশঙ্কা। চরাঞ্চলে পানি প্রবেশ, নির্ঘুম নদী পাড়ের মানুষ। এই বৃষ্টি নাই কিন্তু পানি বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। তাহলে উজানে বৃষ্টি হচ্ছে, পানি নামছে, আমরা তো নিচুতে আছি। তো তুলনামূলকভাবে বাংলাদেশে এই বছর ভয়াবহ বন্যার আশঙ্কা এখন আমরা দেখছি না। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই। আমরা চাইবো কিছু বন্যা না হলেও আমাদের যে কীট পতঙ্গ বা ওই যে জলরাশি বা জলজ বন্যায় উপকার কিছু আছে, কিন্তু ঘর বাড়ি যখন ভেসে যায় তখন আমরা যে চাইবো মানুষ- সহনীয় বন্যা তো ন্যাচারালি হয়ে যায়, হবেও। তো আমরা চাইবো যে বন্যা যাতে মানব জান এবং মালের কোনো ক্ষতি না হয়, এটার থেকে আমরা রক্ষা চাই। আরেকটি বাংলাদেশের মানুষের জন্য অর্থাৎ এই হাসপাতালগুলো যে অপব্যবস্থা নয়, অপব্যবস্থাপনা, নাকালি রোগী। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল এক দশার একটা চিত্র তুলে ধরা হয়েছে। হসপিটালের চিত্র আমি বলি, সরকারি সকল হসপিটালে অব্যবস্থাপনা যুগ যুগ থেকে চলে আসছে। যারা দায়িত্বশীল আছেন কি যে করেন বুঝি না। অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতা বা মানুষকে যে মুখের যে সেবা বা ব্যবস্থাপনা জনিত সেবাটা তো রহিম ভাই, এটা দিলেই কোনো হয়। গ্রামে গঞ্জে নাই, স্বয়ং ঢাকা রাজধানী রাজধানী। সাভারের মতো সাভারের মতো দেখেন, রাজধানীর অদূরে একটা জেলা শহর এবং এটা একটা শিল্প বা বাণিজ্যিক এলাকা। এখানে এই দুর্দশা প্রত্যাশা জাতি করতে পারে না। এখানে অনেক কর্মমুখী মানুষ রয়েছেন যাদের জীবনটা অত্যন্ত ব্যয়বহুল। তারা অন্তত চিকিৎসার বেলা যদি একটু মানে ন্যায্যতার ভিত্তিতে জরুরি ব্যবস্থাপনায় চিকিৎসা না পান, এটা দুর্ভাগ্যজনক। আমরা চাইবো সরকারের যে স্বাস্থ্য বিভাগ জরুরি ভিত্তিতে এই ব্যবস্থা নিয়ে এই অব্যবস্থাপনা রোধ করবে। আরেকটি আমাদের দেখেন আই ব্যয়ের একটা হিসেবের খবর, চট্টগ্রামের আরেকটা খবর। সারা মানব বিমানবন্দরে 420 আসনের উড়োজাহাজে যাত্রী মাত্র 1,103 জন। এই যে অবস্থা যদি হয় তাহলে এই বিমান কেমন করে বিমান চলবে? বিমানের কোথা থেকে বাইকটা আসছিল বিমানটা? এটা আভ্যন্তরীণ, এটা শাহ মানব বিমানবন্দরে ইয়াতে ঢাকা থেকে চিটাগাং বোধহয়। ঢাকা চিটাগাং বা অন্য জায়গায়। আমরা সিলেট টু ঢাকা তো সিটি পাই। 420 আসনের একটা উড়োজাহাজ কত অবস্থা- টাকার ক্ষতি চিন্তা করেন। এটার ফুলের দামও তো তোলা মুশকিল এখানে। না, এই ক্ষেত্রে তারা আমার মনে হয় যে যদি এটা এভাবে এত মানে লস করে তো বিমান চলাচল করে রাষ্ট্রের বিরাট ক্ষতি হবে। আমার ওই দিক দিয়ে মনে হয় সিলেটে যেতে এখনো কিন্তু সিট ক্রাইসিস চলছে, কি অবশ্যই এগুলো একটু ব্যালেন্সের দরকার আছে। ব্যালেন্স আনা দরকার। সিলেটে আজকে বিমানের বেলায় আমরা মানে যাত্রী জায়গা হচ্ছেন না, সিট পাওয়া যাচ্ছে এবং না। নির্দিষ্ট এইদিকে- টিকিটের না না, এদিকে পাশাপাশি দেখেন ট্রেনের যে অবস্থা, ইয়া আল্লাহ, হাজার হাজার মানুষ ট্রেনে যাইতে চান কিন্তু সিট পাওয়া যাচ্ছে না। ভয়াবহ অবস্থা। এখন আমাদের একটা ট্রেন কিন্তু অতীতে ধার্য হয়েছিল কিন্তু হয় নাই। আজকে আমি আনুষ্ঠানিকভাবে দাবি জানাচ্ছি যে সিলেটে অন্তত ওই যে মানে ট্রেন যে টাঙ্গুয়া নামে অথবা যে কোনো নামে হোক, একটা যে ট্রেন দেওয়ার কথা ছিল আন্তনগর, এটা জরুরি ভিত্তিতে চালু করা হোক। আর একটি বিশ্বের খবর, আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে সারা বিশ্বে। ইউরোপে তাপপ্রবাহে 13 শতাধিক প্রাণহানি। মানুষজন আমরা দেখেছি পুকুর পারে, বড় বড় দিঘির পারে বা পানি জলাশয় এলাকার মধ্যে কেউ অর্ধেক নেমে আছে, কেউ পাশে বসে আছে। এই একটা অদ্ভুত একটা চিত্র। এটা জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া মানে বিরূপ প্রতিক্রিয়া হিসাবে এটা হচ্ছে। এটার জন্য অবশ্যই আমাদের দেশে যে সবুজায়নের জন্য বর্তমান সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, এইটা আমরা দেশে যেভাবে ব্যাপকভাবে বাস্তবায়ন করা হচ্ছে, ওই দেশেও তাদের আবহাওয়ার প্রেক্ষিতে আবহাওয়াকে মানে যে প্রকৃতি যে যা ক্ষতি করেছেন এটা পুনরুদ্ধার করে সবুজায়নের দিকে এগিয়ে যাওয়া দরকার। আসলে এই উদ্যোগটা সবসময় হচ্ছে, তারপর এবার হচ্ছে এই সরকার, বর্তমান বিএনপি সরকার এটার উপর একটু বেশি গুরুত্ব দিয়েছে।
বাংলাদেশকে সবুজ করার জন্য। অতীতে অভিযান ছিল, কিন্তু সরকারিভাবে উদ্যোগ নেওয়ায় মনে করেন সর্বত্র সকল সামাজিক সংস্থাগুলো নিজ নিজ উদ্যোগে গাছ রোপণ করছেন। অনেক ধন্যবাদ রহিম ভাই। এগুলো যত- যেহেতু আরো দুটো সময় আমাদের দিচ্ছেন, আমরা লেট করেছি আমরা। সিলেটের ডাক স্থানীয় দৈনিক সিসিকে সম্প্রসারিত এলাকায় মাস্টার প্ল্যান, সুরমা নদীতে নৌ রুট ও LRT চালুর প্রস্তাব, এখানে হাঁটাচলা বিনোদনের জন্য পর্যাপ্ত পার্ক উন্মুক্ত সৃষ্টি করা হবে। বাণিজ্য মন্ত্রী বলেছেন টেকসই নগর করতে প্রয়োজন সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনা। কাইম চৌধুরী বাণিজ্য মন্ত্রী এবং আমাদের প্রশাসক অর্থাৎ সিটি কর্পোরেশন প্রশাসক কাইয়ুম সাহেব উদ্যোগ এবং নিয়েছেন। যে বাণিজ্য মন্ত্রী অত্যন্ত ডাইনামিক। আমি বলবো যে কথাগুলা শুনতে খুবই ভালো লাগছে, দেখতে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমরা চাইবো এটা বাস্তবায়ন দ্রুততার ভিত্তিতে হোক, ফাইন্যান্স করা হোক। আর এই সুরমা নদী টেমস নদীর আদলে অতি আগেই আরো সৌন্দর্য বর্ধনের কথা ছিল, কিছু কাজ শুরু হয়ে গেছে। এই নদীটা নৌ রুট, যেটা নৌ রুট জরুরি, সবাইকে শুধু যানবাহন চললে হবে না, এবার নদীপথে বিশেষ করে মালামাল আদান প্রদানের ব্যবস্থা ওইদিকে যেতে হবে। সুন্দর জায়গা হচ্ছে ঢাকা সিলেট রোডে দেখলাম এত মালবাহী গাড়ি, এইগুলা যদি ভবিষ্যতে নদীপথে কিছু যেত তাহলে রাস্তার হয় এবং মালামালের খরচও, পরিবহন খরচটা অনেক কম হবে নদীপথে আসে। আর দেখেন আমাদের কালীঘাট বললেন, সুরমার ঘাট, সবই তো নদীকে কেন্দ্র করে হয়েছে। আজকে আমরা সবাই বেশি আধুনিক হয়ে গেছি। এই নদীকে সরকারিভাবে খনন করে দুই পাশে বাঁধ দিয়ে এই ব্যবস্থা, এটা সময়ের দাবি। সরকার উদ্যোগ নিয়েছেন, আমি বলবো দ্রুততার ভিত্তিতে এগুলা বাস্তবায়নের দিকে যাওয়া উচিত। আমরা আরেকটি খবর পড়তেই হয়, যেহেতু সারা বাংলাদেশ না সারা পৃথিবী এখন আমাদের বিশ্বকাপ খেলায় আছে, নকআউট শুরু হয়েছে। গতকালকে রাত্রে যে খেলাটা হলো, জাপানকে কাঁদিয়ে শেষ 16তে ব্রাজিল নকআউট সিস্টেম, অর্থাৎ কালকে কিন্তু প্রথমে জাপান গোল করেছে। জাপান গোল করার পরে একবারে সারা শহর যেন নিস্তব্ধ লাগছে আর কি, এখানে ব্রাজিল হেরে যাচ্ছে। পরপর 2 গোলে আবার সে তার ফিরিয়ে নিয়ে আসলো আর কি। মজার খেলা হয়েছে কালকে। আমাদের অন্য খবর আর একটা, আমাদের নতুন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার MA সালাম, আমাদের সিলেটের মানুষ, সারা বাংলা সিলেটের কৃতি সন্তান এবং সন্তান ব্যারিস্টার MA সালাম। আমি মনে হয় ওনার যোগ্যতার ভিত্তিতে সরকার তাকে এই দায়িত্ব দিয়েছেন। এবং যে সালাম ভাইকে আমি পার্সোনালি আমার সাথে তার মানে ছাত্র জীবনে পরিচয়, উনি যখন আমারও কলেজ জীবনে ল কলেজে ইয়েতে আমাদের আইন বিদ্যালয়ে যখন প্র্যাকটিস করতো তখন থেকে, তার আগে থেকেও সালাম ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ, অত্যন্ত মৃদুভাষী, সবসময় একটা মুখে হাসি থাকে তার নেতৃত্বে রেড ক্রিসেন্ট আবার সুন্দরভাবে এগিয়ে চলবে। আমি বলবো চিত্ত এবং বৃত্তের অধিকারী ব্যারিস্টার MA সালাম, ওনার মাধ্যমে যে বাংলাদেশের একটা জাতীয় পর্যায়ে রেড ক্রিসেন্ট সোসাইটির যে চেয়ারম্যান হয়েছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ তো আমাদের সিলেট অঞ্চলে মানে গরিব দুস্থ অসহায় মানুষের কল্যাণে বেশি বেশি করে কাজ করবেন, এটা আমরা সেই প্রত্যাশা রইল আমারও। সালাম ভাইকে অভিনন্দন আবারও। সিলেট বোর্ডে এবার SSC পরীক্ষা 72,000। আমরা জানি যে আগামী কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে। গত বছর ছিল সিলেটে 69,000 সামথিং, এবছর 3,000-এর মতো ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা সর্বাঙ্গীন ভাবে আমাদের সিলেট সহ সারা বাংলাদেশে নকলমুক্ত পরিবেশে শান্ত সুশৃঙ্খল পরীক্ষা দেখতে চাই। কিছুদিন আগে আমাদের যে শিক্ষামন্ত্রী মহোদয় সিলেটে এসে সবাইকে ডেকে নিয়ে সুন্দরভাবে বিভিন্ন দিক নির্দেশনা। তবে একটা নকল মুক্ত ভাই রহিম ভাই, একটা কথা বলি, আমরা তো সংশ্লিষ্ট এগুলোর সাথে, এখন সৃজনশীল পদ্ধতিতে নকল করার কোনো ব্যবস্থা নেই। শিক্ষামন্ত্রী কিন্তু একসময় এই নকল প্রবণতাতে নাম করেছিলেন, কিন্তু এবছর নকল নিয়ে কথা বলার কোনো আমার প্রয়োজন নাই, সিস্টেমেটিক হয়ে গেছে। শেষ পৃষ্ঠায় আসছে। সরি, আরেকটা খবর আমাদের অত্যন্ত সিলেটের জন্য অত্যন্ত দুঃখজনক খবর, দুর্ঘটনা আমরা পত্রিকা আগে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে পেয়েছি। কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের 5 যুবকের লাশ দেশে আসছে একই এলাকায়। খুবই দুঃখজনক, মর্মান্তিক। আজকে যারা জীবন সংগ্রামের জন্য, যে পরিবারের আয় উন্নতি বা রেমিটেন্সের জন্য যারা কাতারের মতো একটি দেশে ছিলেন, আজকে সড়ক দুর্ঘটনা তারা আজকে ইন্তেকাল করেছেন। আজকে তারা সম্ভবত ওনাদের লাশ এসেছে সিলেটে বা ঢাকায়। আজকে দেশের স্থানীয় এমপি আবুল হাসান সাহেব এই লাশগুলা মানে গ্রহণ করেছেন। আমরা এই 3 ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি। ধন্যবাদ। আপনার গোয়েনঘাটে আরেকটি অন্য ধরনের মধ্যযুগীয় একটি খবর আসছে, নৌকা চুরির অভিযোগে গোয়েনঘাট উপড়ে ফেলা হলো যুবকের চোখ। এই ধরনের সমাজ ব্যবস্থা তো আমাদের আশা করা যায় না। এই বর্তমান যুগে এটা তো প্রত্যাশার
করাই যায় না। এটা লোমহর্ষক একটা কাহিনী, চোখ উপড়ে ফেলা, এটা মানবতা বিবর্জিত কাজ। যারা করেছে আমরা ধিক্কার জানাই। তবে তাকে, এই যে গিয়ে নৌকা চুরি করেছে, তাকে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করা উচিত। আপনি অত্র এলাকার একসময় জনপ্রতিনিধি ছিলেন, এগুলো জিনিসকে মার্ক করে রাখা দরকার। ভবিষ্যতে যদি কোনোদিন কোনো জনগণের দায়িত্বে আবারও আসেন, আইনকে হাতে নেওয়ার কারো অধিকার নাই। সেগুলো নিয়ে কাজ করবেন আপনি। সিলেটের ডাকে শেষ পৃষ্ঠায় পড়ার পরে আমি আরো একটা পত্রিকা হাতে আছে, আমরা দ্রুত এগিয়ে যাবো ইনশাল্লাহ। শিশু শ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে, শ্রমমন্ত্রী যেগুলো বলে করেও থাকেন। আপনি এই আরিফুল চৌধুরী সাহেব বলেছেন শিশু শ্রম নিজের ঘর থেকে। শিশু শ্রম তো নিষিদ্ধ, কিন্তু অবশ্যই নিজের পরিবার থেকে শিশু শ্রমকে বন্ধ করতে হবে। উনার এটা সচেতন হওয়া দরকার আমি মনে করি। তবে আমি একটু তার সাথে যোগ দিই, শ্রমমন্ত্রী যথার্থই বলেছেন কথাটি, কিন্তু শ্রম বিবেক তার পাশাপাশি যদি লেখাপড়ার ব্যবস্থাটাও যদি আমাদের করে থাকে, তাদেরকে অর্থাৎ দিনের বেলা লেখাপড়া শ্রম দিল, রাত্রে পড়াশোনা করলো, এটা যদি চালানো যায় তাহলে কিন্তু মন্ত্রীর এই যে কথাটার সাথে যথার্থটা হবে এবং পরিবারগুলো বাঁচবে। একটা পরিবারের ছোট ছোট শিশু, কয়েকজন শিশুর কিছু ইনকাম এনে দিলে সেই পরিবারটাও স্বচ্ছ হয়। কিন্তু এদের যদি লেখাপড়ার ব্যবস্থাটা পাশাপাশি করে, স্বাভাবিক শ্রম দিলে লেখাপড়া শ্রমমন্ত্রী এদিকে একটু খেয়াল রাখবেন, এটা আমাদের প্রত্যাশা। সিলেটে হারানো 68টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল এসএমবি। ভালো একটা কাজ, এটা একটা সুসংবাদ। ওনারা যে এই কাজটা করতে সক্ষম হয়েছে, অতীতে অনেকে পেত না, এখন আরো টেকনোলজি ডেভেলপ হয়, এগুলা হচ্ছে। সংসদে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে কিছু জায়গায় লোডশেডিং থাকবে। কথাটি যথার্থ আমার মনে হয় হচ্ছে না। লোডশেডিং কিন্তু এখনো প্রকট অবস্থার মধ্যে। না, লোডশেডিং এ খুবই বিরক্ত। আমরা চাইবো প্রয়োজনে যেভাবে হোক বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা করে বিদ্যুৎ দিয়ে মানুষকে শান্ত করেন, দেশের গতি স্বাভাবিক করেন, এটা যেভাবে গুরুত্ব দেওয়া উচিত। বিদ্যুৎ না থাকলে তো মানে সব কিছু জনজীবন স্থবির হয়ে যায়। আমার মনে হয় বিদ্যুৎ মন্ত্রী যেই জায়গা থেকে বলতেছেন সেই জায়গা থেকে বলাটা না, অন্য জায়গায় তো তার যাওয়ার দরকার। সারা বাংলাদেশকে একবার দেখার দরকার যে বিদ্যুতের অবস্থা কোথায় আমরা আছি। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে এটা করা উচিত। প্রয়োজনে উন্নয়ন কমিয়ে এই সেক্টরের সুন্দর অন্যদিকে কমিয়েও এই সেক্টরকে আরো বৃদ্ধি করা। সেটাই। ধন্যবাদ। আমাদের আরেকটি পত্রিকা হাতে আছে, তাড়াতাড়ি শেষ, সিলেট বাণী। সিলেটের অনেক পুরাতন পত্রিকা। শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিবে, প্রধানমন্ত্রী সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী হিসাবে গড়ে তোলা সম্ভব, যেটা আমরা আগেও। এই কথাটা সুন্দর একটা কথা, যে সমন্বিত উদ্যোগ। বিভিন্ন দপ্তরে এটা সমন্বয়ের মাধ্যমে না হইলে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উন্নয়নে হয় কি, উন্নয়নের সুফল জনগণ পায় না এবং সত্যি টেকসই হয় না সেটা। আমাদের হাওর অঞ্চল বিশিষ্ট আমাদের সিলেট বলতে কি সুনামগঞ্জকেই হাওর অঞ্চল, সিলেট বিভাগ অঞ্চল। হাওরের সুস্থ পরিবেশ বজায় থাকলে জীববৈচিত্র্য এবং মানুষকে জীবিকা টেকসই সংরক্ষণ করা সম্ভব। আসলে বিশাল অঞ্চল যেহেতু হাওরবাসী আছে, এটা যথার্থ হয়েছে। 17 বছরে ফাঁসিবাদী কবল থেকে রেড ক্রিসেন্টকে মুক্ত করে কল্যাণমুখী প্রতিষ্ঠান রূপ দেওয়া হবে। আমরা ব্যারিস্টার সালামের পড়েছি আগে। কানাইঘাটে বন্ধুর স্ক্রুড্রাইভারের আঘাতে কিশোরের মৃত্যু। ওই যে স্ক্রুড্রাইভার দিয়ে মৃত্যু করছে, এটা খুবই, কি বলবো, এটা মানে ওই যে কিশোর গ্যাং একটা জিনিস, তথাকথিত একটা জিনিস আমাদের সমাজে একটা নতুন করে একটা, এখন হয়েছে কি অতীতে অনেক কাহিনী হতো, এখন যা কিছু মিডিয়ায় বা ফেসবুকে চলে আসে বিধায় আমরা এগুলা সুবাদে জানতে পারি। তবে এটা খুবই দুঃখজনক এবং এটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। রহিম ভাই, আমরা যেহেতু সময় আমাদের শেষের কথা একটা খবর আমরা বললাম, ঘরবন্দি নয়, আত্মনির্ভর ফ্রান্সে বাংলাদেশ নারীদের পাশে উইথ দা মাইন্ড। এই যে একটা আশার বাণী খবরের মধ্যে আমরা পেলাম, এগিয়ে যাক বাংলাদেশ এভাবে। আসলে আল্লাহ মানুষ দিয়েছেন, সবাই নিজের কর্ম করেছেন, ঘরে বসে থাকবেন, আমরা যে যেখানে আছে আমরা ইনকাম করবো, এটাই জাতীয়ভাবে উন্নয়ন হবে, এটাই আমরা চাই। আমরা আজকে এখানে শেষ করিনি, যেহেতু আমাদের সময় হাতে নেই, আরো একদিন হয়তো আপনাকে নিয়ে এসে আরো ব্যাপক বিস্তারিত আমরা বিশ্লেষণ শুনবো। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করতে যাচ্ছি। এই সুন্দর আলোচনায় আমাদের পর্যালোচকের খবরগুলো ভালো ভালো দিক তুলে ধরেছেন আজকে আমাদের সাংবাদিক এম এ রহিম ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আর শেষে একটা কথা আমরা বলে থাকি যে যারা আমাদেরকে স্পন্সর করে তাদের প্রতি একটা কৃতজ্ঞতা। আজকে আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর শুধু লক্ষ্মীপুর থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। দর্শক এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে।